খবর খুললেই তো আমরা নানা রকম সামরিক প্রযুক্তি আর মিসাইলের নাম শুনি, তাই না? কিন্তু সত্যি বলতে এই আধুনিক মারণাস্ত্রগুলোর পেছনের বিজ্ঞান বা এদের ধরনগুলো বেশ জটিল। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা এই জটিল শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমিটাকেই একদম সহজ করে ডিকোড করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি তার একটা ছোট্ট রূপরেখা প্রথমে দিয়ে রাখি। ১. মিসাইল আসলে কি? ২. এর একটা সংক্ষিপ্ত ইতিহাস। ৩. মিসাইলের ভেতরের গঠন। ৪. ব্যালিস্টিক মিসাইল। ৫. ক্রুজ মিসাইল এবং সবশেষে ৬ নম্বর ধাপে এর বিস্তার ও ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এই বড় বড় খটমটে নামগুলোকে আমরা খুব সহজেই ভেঙে ভেঙে বুঝব। পর্ব ১, মিসাইল কি? জটিল সব ভেরিয়েশনে যাওয়ার আগে চলুন একদম বেসিক বা ভিত্তি থেকে শুরু করি। মিসাইল শব্দটা শুনলে প্রথমে কি মাথায় আসে? মজার ব্যাপার হলো শব্দটা এসেছে ল্যাটিন মিসিলিস থেকে, যার সোজা বাংলা অর্থ হল যা নিক্ষেপ করা যায় বা ছুঁড়ে মারা যায়। কিন্তু আধুনিক সামরিক ভাষায় ব্যাপারটা এতটা সাদামাটা নয়। মিসাইল হলো এমন একটা অস্ত্র যেটা বাতাসে উড়ে যায়, অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি স্বচালিত। মানে এটা কোনো কামানের গোলা বা প্লেন থেকে ফেলার সাধারণ বোমার মতো নয় যে শুধু মাধ্যাকর্ষণের টানে নিচে পড়বে। এর নিজস্ব ইঞ্জিন আর চালিকা শক্তি আছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সংক্ষিপ্ত ইতিহাস। কিভাবে এই অস্ত্র ছোড়ার প্রযুক্তি যুগের পর যুগ ধরে বদলেছে, চলুন সেটা একটু দেখি। এই টাইমলাইনটা খেয়াল করুন, বেশ ইন্টারেস্টিং। সেই ১০ম শতাব্দীতে চীনারা প্রথম রকেট চালিত তীর ব্যবহার করেছিল, ভাবা যায়? এরপর অষ্টাদশ শতাব্দীতে মহীশূর রাজ্যে লোহার আবরণযুক্ত রকেট ব্যবহার করতে দেখা যায়। তবে আধুনিক মিসাইলের আসল গেম চেঞ্জার মুহূর্তটা আসে ১৯৪৪ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যখন জার্মানি V1 এবং V2 রকেট মাঠে নামায়। আর স্নায়ুযুদ্ধের অস্ত্র প্রতিযোগিতার হাত ধরে ১৯৫৮ সালে তো দুনিয়াই বদলে গেল। সোভিয়েত ইউনিয়ন তৈরি করল R7 সেমিওরকা, যা ছিল ইতিহাসের প্রথম ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। তৃতীয় পর্ব, মিসাইলের গঠন। এত কথা তো বললাম, কিন্তু আসল বিষয়টা হলো এই যন্ত্রগুলো আসলে কাজ করে কিভাবে। চলুন এর ভেতরের মেকানিক্সটা একটু দেখে নিই। যে কোনো আধুনিক গাইডেড মিসাইলের মূলত 5টি মেন পার্ট বা উপাদান থাকে। লক্ষ্য ঠিক করার জন্য থাকে টার্গেটিং, সঠিক পথে যাওয়ার জন্য গাইডেন্স সিস্টেম, আকাশে ভেসে থাকার জন্য ফ্লাইট সিস্টেম, ওড়ার শক্তির জন্য ইঞ্জিন এবং পরিশেষে ধ্বংসযোগ্য চালানোর জন্য যে মূল বিস্ফোরক অংশটা থাকে তাকে বলা হয় ওয়ারহেড। কৌশলগত বা ট্যাকটিক্যাল দিক থেকে মিসাইলকে আবার কয়েকটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা যায়। এটা পুরোপুরি নির্ভর করে মিসাইলটা কোথা থেকে ছোড়া হচ্ছে আর এর টার্গেট কি তার উপর। যেমন আকাশ থেকে আকাশে মারার জন্য এয়ার টু এয়ার, মাটি থেকে আকাশে মারার জন্য সারফেস টু এয়ার বা স্যাম, জাহাজে আঘাত হানার জন্য অ্যান্টিশেপ এবং সাজুয়াযান ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ৪ নম্বর পর্ব, ব্যালিস্টিক মিসাইল। এবার আমরা স্ট্র্যাটেজিক বা কৌশলগত মিসাইলের প্রথম বড় ক্যাটাগরিতে ঢুকছি। চলুন এর পেছনের ফিজিক্সটা কেমন সেটা বিশ্লেষণ করি। ব্যালিস্টিক মিসাইল কিভাবে কাজ করে ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা দিই। ধরুন আপনি একটা বেসবলকে গায়ের সব জোর দিয়ে বিশাল উঁচুতে ছুঁড়ে মারলেন। প্রথমে আপনি বলটাকে একটা থ্রাস্ট বা ধাক্কা দিলেন, তাই না? কিন্তু এরপর বলটা তার নিজস্ব ভরবেগ আর মাধ্যাকর্ষণ শক্তির টানে শূন্যে ভেসে গিয়ে নিচে পড়ে। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। এর যাত্রাপথের বেশিরভাগটাই হল ক্ষমতাহীন মুক্ত পতন বা আনপাওয়ার্ড ফ্রি ফল। একটা ব্যালিস্টিক গতির মূলত 3টে পরিষ্কার ধাপ আছে। প্রথমে বুস্ট ফেজ, যখন রকেট ইঞ্জিনগুলো চালু থাকে এবং মিসাইলটাকে প্রবল বেগে ওপরের দিকে ঠেলে দেয়। এরপর আসে মিড কোর্স ফেজ, যেটা সবচেয়ে লম্বা ধাপ। অবাক করা ব্যাপার হলো এই ধাপে কোনো ইঞ্জিন কাজ করে না এবং মিসাইলটা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে সাবঅরবিটাল স্পেসে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়। আর শেষে হলো টার্মিনাল বা রি এন্ট্রি ফেজ, যখন এটা প্রচণ্ড গতিতে আবার বায়ুমণ্ডলে ঢুকে সোজা টার্গেটের দিকে নেমে আসে। আর এই কৌশলগত অস্ত্রগুলোর রেঞ্জ বা পাল্লা শুনলে তো আপনার চোখ কপালে উঠবে। একটা মিসাইলকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM খেতাব পেতে হলে তার রেঞ্জ হতে হয় ন্যূনতম ৫৫০০ কিলোমিটারেরও বেশি। জাস্ট ভাবুন একবার স্কেলটা। ৫ নম্বর পর্ব, ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক তো গেল, এবার আসি দ্বিতীয় প্রধান স্ট্র্যাটেজিক ক্যাটাগরিতে। এর ওড়ার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা আগের উপমাটাতেই আবার ফিরে যাই। ব্যালিস্টিক যদি হয় বেসবল ছোড়ার মতো, তবে ক্রুজ মিসাইল হল অনেকটা একটা রিমোট কন্ট্রোলড অ্যারোপ্লেন ওড়ানোর মতো। এটা কিন্তু স্পেসে যায় না, এটা বায়ুমণ্ডলের ভেতরেই থাকে,
বিমানের মতো ডানা বা অ্যারোডাইনামিক লিফট ব্যবহার করে, আর এর জেট ইঞ্জিন পুরোটা রাস্তা অবিচ্ছিন্নভাবে শক্তি জুগিয়ে একে টার্গেটের দিকে নিয়ে যায়। আর এই ব্যাপারটা আরও চমৎকারভাবে পরিষ্কার হয়ে যায় যদি আমরা এই দুটোকে পাশাপাশি রেখে তুলনা করি। বাম দিকে দেখুন ব্যালিস্টিক মিসাইল, রকেট মোটর দিয়ে চলে, স্পেসের কাছাকাছি বিশাল উঁচু বক্রপথ তৈরি করে এবং শেষে ইঞ্জিন ছাড়াই নিচে নেমে আসে। অন্যদিকে ডান দিকে ক্রুজ মিসাইল, এটা জেট ইঞ্জিন ব্যবহার করে, পুরোটা পথ বায়ুমণ্ডলের ভেতরে অপেক্ষাকৃত নিচ দিয়ে উড়ে যায় এবং সবসময় এর ইঞ্জিন চালু থাকে। 6 নম্বর এবং শেষ পর্ব, বিস্তার এবং ভবিষ্যৎ। তো এতক্ষণ যা দেখলাম সেগুলো আজকের দুনিয়ায় কিভাবে ব্যবহৃত হচ্ছে আর সামনেই বা কি আসতে চলেছে, চলুন নৈর্ব্যক্তিকভাবে সেটা একটু যাচাই করি। এই অস্ত্রগুলো কিন্তু শুধু থিওরির মধ্যে আটকে নেই। ইতিহাসে নজর দিলেই এর ভয়াবহ লজিস্টিক্স আর ক্ষমতার প্রমাণ পাওয়া যায়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনে জার্মানির V2 ব্যালিস্টিক হামলা থেকে শুরু করে সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা টোমাহক ক্রুজ মিসাইলের ব্যবহার, কিংবা অতি সম্প্রতি ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক হামলা, প্রতিটি ঘটনায় বিশ্বজুড়ে এই দুই ধরনের সিস্টেমের ব্যাপক বিস্তারের প্রমাণ দেয়। ভবিষ্যতের কথা বলতে গেলে গতির জগতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকের কথা বলতেই হয়, ম্যাক 5। এর মানে হল শব্দের চেয়েও 5 গুণ বেশি গতি। বর্তমান দুনিয়ায় উদীয়মান হাইপারসনিক গ্লাইড ভেহিকল আর স্ক্র্যামজেট ক্রুজ মিসাইলগুলো ঠিক এই অবিশ্বাস্য গতিতেই কাজ করে। আর এই অত্যাধুনিক প্রযুক্তিগুলোর মূল লক্ষ্যই হল বর্তমানের প্রচলিত ট্র্যাকিং সিস্টেমকে ফাঁকি দেওয়া। যেমন ধরুন হাইপারসনিক গ্লাইড ভেহিকল, স্যাটেলাইট ধ্বংসকারী অ্যান্টি স্যাটেলাইট বা অ্যাসেট অস্ত্র, কিংবা ডিপ্রেস ট্র্যাজেক্টরি, যেগুলো সাধারণ মিসাইলের মতো না উড়ে এমন অস্বাভাবিক পথে আর এমনভাবে দিক বদলায় যে এদের আগে থেকে আজ করা বা প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, সামরিক প্রযুক্তির এই নিরলস বিস্তারের যুগে, যখন হাইপারসনিক গ্লাইডার আর অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রগুলো পৃথিবীর বায়ুমণ্ডল আর মহাকাশের কক্ষপথের মধ্যকার অদৃশ্য সীমারেখাটাকেই মুছে দিচ্ছে, তখন আমাদের এই বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ আসলে কেমন হতে যাচ্ছে? এই ভাবনার জায়গাটা আপনাদের জন্যই রেখে দিলাম। আজকের এক্সপ্লেনার এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।